والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه রিভিউ দেওয়া হবে। তবে আমাদের পরিবর্তন হলো কোথায়? পরিবর্তনটা নিজের ভিতর থেকে আসতে হবে। স্যার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? এর আগে আমাদের বৈঠকে আলোচনা ছিল। ধরেন মুশাররফ মোবাইল নেন, আপনাদের আলোচনা আমরা শেয়ার করবো, এটা ভিডিও করবেন, লাইভ তো দেবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা বলে? পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত শ্রেষ্ঠ মানুষ কারা? নবী রাসূলগণ, ওলি বুজুর্গগণ। আমরা এদিকে ওলি বুজুর্গগণ না আসে আগে থাকি। নবী রাসূলগণ এরা তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। নবী রাসূলগণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো কেন? আপনার বিবেচনা কি বলেন? আল্লাহর বিবেচনা তো আছে, শরীয়তের বিবেচনা তো আছে, এই জন্য শ্রেষ্ঠ মানুষ। আপনার বিবেচনায় কি বলে শ্রেষ্ঠ মানুষ হওয়ার কারণ কি? আদর্শ, ধৈর্যশীল, নিজের দায়িত্বের প্রতি কমিটেড। গুড। আর কি বলবেন? নবী রাসূলগণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কেন? করে দেবে, তার চিন্তাকে পরিশুদ্ধ করে দেবে এবং তার হৃদয়কে আলোকিত করার মাধ্যমে আল্লাহকে চিনাইয়া দেবে। আমি যে রব এটা তাদেরকে বুঝিয়ে দেবে। আমি যে পৃথিবী সৃষ্টি করেছি, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি যে আল্লাহ, এবং এই মানুষগুলো একদিন মৃত্যুবরণ করবে, আমার কাছে তার হিসাব দিতে হবে। এই হিসাবের প্রেক্ষিতে সে জান্নাত পাবে, নাহলে জাহান্নাম পাবে। এই মেসেজটা তুমি তাদেরকে দাও এবং তুমি তাদেরকে মেসেজ দাও, আমার এই নির্দেশনা অনুযায়ী যদি তারা চলে তাহলে তারা দুনিয়াতে সফল হবে। দুনিয়াতে আমি তাদেরকে কর্তৃত্ব দেব, নেতৃত্ব দেব, আকাশের যে রহমত তাদের উপর বৃষ্টিধারার মতো বর্ষণ করব, মাটির ভিতরে সম্পদগুলো তাদের জন্য খুলে দেবো। সুবহানাল্লাহ। শুধু তুমি মেসেজটা দাও। এই জন্য আমরা ওনাদেরকে বলেছি মেসেঞ্জার। এই জন্য ওনারা শিক্ষক। এবার আসেন, আল্লাহ রাসূল যদি মনে করেন আমি শিক্ষক, শিক্ষক করে আমাকে পাঠিয়েছে, তাহলে শিক্ষকের কাজ কি? যত্ন করে উনি রাতে গেছেন মানুষকে বোঝানোর জন্য। শিক্ষক দিয়ে আমরা সাহাবা তৈরি করেছেন, সঙ্গী তৈরি করেছেন, দেখবেন ছাত্র তৈরি করেছেন। কনসেপ্ট বুঝবেন আগে। ওনারা ছাত্র তৈরি করেছেন, এমন ছাত্র তৈরি করেছেন যারা অসীমানি দ্বারা হৃদয়কে পরিশুদ্ধ করে ফেলেছে, হৃদয়কে আলোকিত। অসীমানি কি? অসীমানি হলো কোনটা সহজ পথ, কোনটা বাঁকা পথ। আল্লাহ রাসূল চিনিয়ে দিয়েছেন, এইভাবে যাও, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সহজ সরল পথ। এই পথে গেলে দুনিয়াতে তুমি শান্তি পাবে, কল্যাণ পাবে, নেতৃত্ব পাবে এবং মানবতা মুক্তি পাবে তোমার ওসিলায়। মৃত্যুর পরে জান্নাত পাবে। আর যদি তুমি এভাবে বাঁকা পথে যাও, ভুল পথে যাও, দুনিয়াতে তোমার পারিবারিক অশান্তি মাথা থেকে যাবে না, সামাজিক অশান্তি যাবে না, দুনিয়াতে তোমার রিজিকের সংকুচিত হয়ে যাবে। আর মৃত্যুর পরে তোমার কর্মফল হিসেবে তুমি জাহান্নাম পাবে। এই তো শিক্ষা স্যার। এটা যদি শিক্ষা হয়ে থাকে, আমরা যদি আল্লাহ রাসূলের শেষ সুন্নতের অনুসারী শিক্ষক হয়ে থাকি, আদর্শের অনুসারী শিক্ষক হয়ে থাকি, স্যার খেয়াল করবেন, আমরা যদি সে আল্লাহ রাসূলের আদর্শের অনুসারী শিক্ষক হয়ে থাকি, তাহলে আমাদের কনসেপ্ট কি হওয়া উচিত? আমাদের কনসেপ্ট হওয়া উচিত, আমার সামনে যে ছেলেটা আছে আমি তাকে সেভাবে যত্ন করে তার ভিতরে ভুলগুলো দূর করে দেব, তার হৃদয়কে পরিশুদ্ধ করে দেব, তার চিন্তাকে পরিশুদ্ধ করে দেব, তাকে এই সমাজে একজন শ্রেষ্ঠ ভালো মানুষ হিসেবে গড়ে তুলব, একজন মেধাবী মানুষ হিসেবে গড়ে তুলব, একজন আল্লাহকে চিনতে পারে এইরকম একজন জ্ঞানী মানুষ হিসেবে, প্রজ্ঞাবান মানুষ হিসেবে গড়ে তুলব। এটা হলো শিক্ষকতার প্রথম কনসেপ্ট। স্যার মিলে যাচ্ছে কিনা? কোনো ভুল হচ্ছে না? একটু কাইন্ডলি আমার শিওর করতে হবে, কোনো ভুল হচ্ছে না? নবী রাসূলগণ যদি মানুষের মানব জাতির শিক্ষক হিসেবে আসে থাকেন, আমরা তো সুন্নতকে বুঝেছি, তিনি এখন সক্রেটিস বেঁচে আছেন, তারাই শিক্ষক। শেখ সাদী রহমাতুল্লাহ পড়াচ্ছেন আর পড়াচ্ছেন,
একই আর কি। শিক্ষক বলতে মূলত মানে আমি শিক্ষক বলতে কে এটা বোঝাচ্ছি। আমি শিক্ষক মানে আমি অভাবে থাকতাম বলতেছি না, এটার উত্তর আমার আসতেছে। অতীতের শিক্ষকতার উদাহরণ দিচ্ছি। শিক্ষক মানে আপনি পারতাম না খাইয়া ছেলে মেয়ের দিকে নজর না দিয়া এগুলা করতে থাকবেন। আমি এখন এগুলাতে বিশ্বাসী নই, এগুলো সকলে বিশেষ জমানায় ছিল যে এই জমানায় এগুলো লাগবে, এটা আমি আসতেছি। শুনেন, তবে তারা যে শিক্ষকতা করেছে মূল স্প্রিটটা বলতেছি আপনাদের। স্প্রিট কি? তো শেখ সাবির রহমতুল্লাহ একটা মাদ্রাসায় পড়াতে গেলেন। এখন তো বাড়িতে নাই কিছু, উনিও তো ওরকম ভাবে করে চাকরি তৈরির জন্য পাগল হয়ে গেছেন। কোথায় বা কোথায় কি, কোথায় বউ, কোথায় ছেলে মেয়ে, লাভ আত্মা। তো গেলেন জোরের ছুটির সময় বাড়ি গেলেন। বাড়ি কিছু খাইতে যাবেন আর কি, ওনারও মনেই নাই যে উনি বাড়িতে কিছু আনে নাই। তো বউ বললেন যে বাড়িতে তো কিছু নাই। ও কিছু নাই নাকি? যেটা আমরা বাজার করি বাস্কেট, যেটা জুড়ি, আমাদের গ্রামের বাসায় গোলা বলি, এই গোলাটাও তালাকানা ছিল, ভাঙ্গা ছিল। তো এখন এক পর্যায়ে যে এই বেচারা কিছু বলতেছে না, খাবার নাই, বউ বলতে দুদিন ধরে উপবাস, হ্যান ত্যান। ওই জুড়ি এটা নিয়ে দিছে মেলা কাকে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইর গলায় ওই ভাঙ্গা জুড়িতে গলায় ঢুকে গেল। এখন এই ভাঙ্গা জুড়ি নিয়ে উনি চলে গেলেন কোথায়? একটু কিচ্ছু দেবেন না, প্লিজ, মনোযোগ বিনষ্ট হচ্ছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই জুড়িটা নিয়ে চলে গেলেন ছাত্রদের কাছে। তখন উনি একটা ঐতিহাসিক, যে শেখ সাদি রহমতুল্লাহ ঐতিহাসিক কবিতার মধ্যে এটা একটা কবিতা, সাদে গলা দুঃখ হে আখের গলা টুট হে, মানে আখের গলায় এগুলো জ্বলবে যদি শাড়ি করে। এই জন্য উনি কবিতাটা বললেন যে সাদে গলা দুঃখ হে আখের গলা টুট হে। ঐতিহাসিক কবিতাটা এই ঘটনার প্রেক্ষিতে লিখেছিলেন। সুতরাং সে সময়ের সবচেয়ে ধনী মানুষটি নাই, শেখ সাদি বাঁচে আছে, কারণ তারাই শিক্ষক। আমরা যদি আমি নবী রাসূলদের উদাহরণ থেকে, গৌতম বুদ্ধ থেকে, সক্রেটিস থেকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যে শিক্ষকের স্পিরিটের কথা বলেছি, আমরা যদি এই স্পিরিট ধারণ করতে না পারি, আমরা কিসের শিক্ষক স্যার? আমরা কিসের শিক্ষক বলেন? আমি আজকে অনুরোধ করব, এখানে যারা আছি আমরা সবাই ধারণ করেছি ইনশাআল্লাহ। কি বলেন? আমরা ধারণ করেছি বলেই আমাদের মাত্র 15 বছরে আজকে হাজার হাজার শিক্ষার্থী, মাত্র 15 বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতটা বিল্ডিং আপনারা ধারণ করেছেন। কারণ আমরা বলতে আমাদের টোটাল শিক্ষক সমাজকে বুঝিয়েছি। কথা ক্লিয়ার স্যার? আমরা স্পিরিট ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার সঙ্গে যে শিক্ষার্থী আছে তাকে আমি পরিবর্তন করে দেবো, সে আরো হাজার জনকে পরিবর্তন করার মতো যোগ্যতা অর্জন করবে আমার মাধ্যমে। একটা হলো সে পরিবর্তন হবে, আরেকটা হলো সে আরো হাজার জনকে পরিবর্তন করার মতো যোগ্যতা অর্জন করবে। এইভাবে আমি আমার শিক্ষার্থীকে গড়ে তুলবো। এটাই তো আমাদের এক্সপেরিয়েন্স। তো সেটা করার জন্য কি করণীয় আলোচনা হয়ে গেছে। এই যে আমি বললাম মোবাইল আপনি নিষেধ, তো আমরা নিষেধ মানি না কেন জানেন স্যার? আমাদের দেশের, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শৃঙ্খলা মানি না বেশি। আমাদের এই দেশের প্রেক্ষাপটে আমরা খুব বেশি শৃঙ্খলা মানতে চাই না। আমরা শৃঙ্খলা কেন মানতে চাই না কেউ বলবেন? আমরা শৃঙ্খলাকে নিজের স্বাধীনতা হরণ মনে করি। দেখেন আমাদের দেশের, বিশেষ করে আমাদের আইন মানি না কেন? আমরা মনে করি এটা স্বাধীনতা, কারণ অজ্ঞ জাতি স্বাধীনতা বুঝে না। যারা জাতি হিসেবে অজ্ঞ না, আমাদের বাঙালি জাতি আমরা মেধাবী, এটা কমন কথা বলছি, আমাদের জাতি অজ্ঞ নয়। যারা জাতি হিসেবে যারা অজ্ঞ, তারা স্বাধীনতা কি, পরাধীনতাকে এটা বুঝে না, শৃঙ্খলাকে এটা বুঝে না। যার পরিণতি আজকে আমরা ভোগ করতেছি এই দেশে। মনে করেন একজন বিমানের পাইলট, আপনি যে বিমানে উঠছেন, টিকিট করছেন, নিঃসন্দেহে আপনার একটা বিশ্বাস, আমি এমন বিমানে টিকিট করেছি যে বিমানের পাইলট অসম্ভব দক্ষ, সুশৃঙ্খল। বিমানের কন্ট্রোল রুম থেকে তাকে যে নির্দেশনা দেওয়া হবে, সে পুরোপুরি নির্দেশনা মেনেই বিমান নিয়ে আমাকে গেটে পৌঁছিয়ে দেবে। আমরা যখন এয়ারপোর্টে গেলাম,
ওখান থেকে ঘোষণা বিমানে উঠলাম, তখন ওখান থেকে ঘোষণা করা হলো 6 ঘন্টা 6 মিনিট 19 সেকেন্ড পরে এই বিমান জিদ্দা এয়ারপোর্টে পৌঁছবে। আরে ভাই এখনো বিমান শুরু হয়নি, উনি কেমনে বললেন 6 ঘন্টা 6 মিনিট 19 সেকেন্ডে এয়ারপোর্টে পৌঁছবে? তার মানে ওনার কন্ট্রোল রুম ওনাকে বলে দিয়েছে আপনি এই গতিতে বিমান চালাবেন, এখন আবহাওয়া এই পরিমাণ এই জন্য আপনাকে এত উঁচুতে উঠতে হবে, একটা ওনাকে কন্ট্রোল বোর্ড নির্দেশনা দিয়েছে। তো ঠিক আছে না, উনি ওই নির্দেশনা অনুযায়ী বিমান চালাইছেন এবং উনি বলতে পারেন এইভাবে যদি আমার বিমান চলে এই টাইমের মধ্যে আপনি দেখবেন বন্ধুকে বলে দিয়েছেন। আবার অনেক সময় বলেছেন আবহাওয়া খুব খারাপ, তাইলে যদি একটু কমাতে হবে, কত উঁচুতে উঠতে হবে, এই অনুযায়ী নির্দেশনা হয়। এখন পাইলট যদি বলে বিমান চালাচ্ছি নিয়ে আমি নির্দেশনা দিচ্ছে তুমি, আমি ছেলে বিমান উপরে তুলব করে নিয়েছিলাম, আমার একটা স্বাধীনতা আছে না, তাইলে বিমান উঠবে না স্যার? কথা বলেন না কেন স্যার? বিমান উঠবে না, এইটার নাম হলো শৃঙ্খলা। আমরা স্বাধীনতা আর শৃঙ্খলা বুঝি না জাতি। এই জাতি এই যে কাপ্তাইদের ভাড়াগুলোকে যদি আমরা বাদ দিয়ে তার গতিকে নিয়ন্ত্রণ করে যদি এই যে বিদ্যুৎ উৎপাদনের শৃঙ্খলিত করে যদি বিদ্যুৎ উৎপাদন না করে, বিদ্যুৎ কোথায় পেতাম? নাইগ্রা জলপ্রপাতের যে স্রোতকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে শৃঙ্খলার ভিতরে এনেছে বলে সেখানে আজকে এই যে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সব কিছু করার একটা সুযোগ রয়েছে। আপনাকে শৃঙ্খলা মানে পরাধীনতা নয়। আমরা অনেকে মনে করি আইডিয়ালে চাকরি করা মানে ও বাপ রে বাপ, যে কষ্ট রে ভাই, এই নিয়ম সে নিয়ম, এই কথা সেই কথা। আর নারী তো বিমানে ছুটেন করবেন, আপনি বিমানে ছুটেন করবেন। আপনার বিমানটা সঠিক পথে নেওয়ার জন্য আপনাকে স্কুল নামক একটা বিমান শিক্ষার্থী নামক প্যাসেঞ্জারকে তুলে দিয়ে আপনাকে ড্রাইভার করে দেওয়া হলো। আপনি যদি নিজের ইচ্ছায় বিমানকে অ্যাক্সিডেন্ট করাবেন, নিজেও তো মরবেন, ওরা তো মরবে। সুতরাং আমরা শৃঙ্খলা মানি না, এইরকম একটা জাতি আমরা দেখেছি। আমরা এখানে যারা আছে আমরা শৃঙ্খলা মানি ইনশাআল্লাহ। প্রয়োজনে এখন থেকে সব নির্দেশনা ওই শিক্ষকতার সুন্নত, কিছুক্ষণ আগে যেটা বলেছি, এটা বুকে ধারণ করে এটা সুন্নতটা মাথায় নিয়ে শৃঙ্খল, একেবারে সুশৃঙ্খল। আর স্যার আপনি যদি জাস্ট টাইমে যান ক্লাসে, আপনি যদি ক্লাসে জাস্ট টাইমে যান, আপনার ছাত্র আপনার থেকে একটু জাস্ট টাইম শিখে নেই। অত আমি যদি সুন্দর বিহেভিয়ার করি, আপনার শিক্ষককে আপনার কাছ থেকে বিহেভিয়ার শিখে নেই। আপনি যদি গালাগালি অপরাধ করে ওগুলো চালাইয়া দেন, সে অপরাধ করে ওগুলো চালাইয়া দেয়। তাইলে আপনি কেমন আচরণ করবেন, আপনি কেমন সুশৃঙ্খল থাকবেন, এটার উপর ডিপেন্ড করে আপনার প্রজন্ম কেমন হবে। আমরা কি স্যার ইনশাল্লাহ এটা মাথায় রাখবো। আপনাকে নেতা, আমি তো প্রায় স্কুলে আলহামদুলিল্লাহ সব ছাত্রের সাথে আমার গভীর সম্পর্ক, আমি সবাইকে শ্রদ্ধা করি, আপনারা জানেন আন্তরিকভাবে সম্মান করি, আপনাদের হৃদয় থেকে সত্যি ভালোবাসি এবং ভালোবাসি আমি বুঝাইতে পারবো। আমাদের স্যারেরা আছেন আলহামদুলিল্লাহ, কোনোদিন কোনো স্যারের সাথে আমাদের মানে পার্সোনাল কোনো বিষয় বা প্রতিষ্ঠানের বিষয়ে তর্ক বিতর্ক হয়নি। হ্যাঁ, মাঝে মধ্যে খারাপ লেগেছে, স্যার আপনি এটা কেন করলেন, এটার কারণে যে ক্ষতি হলো, এই জাতীয় কথা ছাড়া খারাপ সত্য কোনোদিন আমাদের বিনিময় মানে 15 বছর। ঠিক আছে স্যার? তো আপনাদের সাথে মিশতে গিয়ে আমি কিছু জিনিস দেখেছি। কিছুদিন আগে স্যারের সাথে বসছিলাম, আমি তো প্রায় প্রতিদিন আমরা কোনো না কোনো কথা হয়, বছর স্যারের সাথে আলাদা করে কথা হয়, মুস্তফা স্যারের সাথে মাঝে মধ্যে সবাইকে মিলে কথা হয়। স্যার যে প্রতিভা, বিশ্বাস করুন যে মেধা আপনার আমার ভিতরে আল্লাহ দিয়েছেন, আমরা যদি চাই এই প্রতিভার বিকাশ ঘটে এই কক্সবাজার দিয়ে বাংলাদেশকে শেষ করে দিতে পারবো। এই কক্সবাজার দিয়ে বাংলাদেশ শেষ হবে। আমি দেখেছি যে স্যার, এটা আপনাকে আমি প্রশংসা, অতিরিক্ত প্রশংসা করতেছি না। আজকে আমাদের জিল্লু স্যার, বসর স্যার, মুস্তফা স্যার আলোচনা করছেন না, আমরা তো শিক্ষক তৈরি না আলোচনা করার জন্য। আমরা তো গভর্নমেন্ট স্কুলের এক্সপার্ট, মনে আছে প্রথম গভর্নমেন্ট স্কুলের এক্সপার্ট চট্টগ্রাম থেকে যদি কোনো ভালো শিক্ষক আমাদের সাথে বলছে, টিচার্স ট্রেনিং এর টিচার, জেলা শিক্ষা অফিসার টিউনু সাহেবকে পেয়েছেন না?
তা আমরা এখন আলহামদুলিল্লাহ এমন সম্পূর্ণ হয়ে গেছি যে শিক্ষক তৈরি মিলে আলোচনা করতে করতে আরো আলোচনা করতে গুরুত্ব দিয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। এখানে আরেকজন এসে আলোচনা করার স্পেস নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? এই প্রতিভাটা এখানে আমি তো বিশ্বাস করি, আমি যদি ফাইন্যান্সিয়াল প্রফেসরকে এখানে আলোচনা করতে দিই শিক্ষক প্রশিক্ষণ নিয়ে, যেমন আগে আমরা অভিভাবক সমাবেশে আমি যতক্ষণ না যাই ততক্ষণ আলোচনাই বন্ধ। তো পরে আমি ফোন করে বলে দিতাম এটা 2-4 বছর আগে, স্যার আপনারা শুরু করে দেন, আমি বসবো। ইচ্ছা করে আধা ঘন্টা পরে গেছি, কারণ ওনারা কিছু বলবো ইচ্ছা করে আধা ঘন্টা ফোন করতেছি, কোনোদিন বলিলেন আবার সঠিক সময় গেছি। তো আধা ঘন্টা ওনারা বক্তৃতা চালাই দিছে। এখন এমন হয়েছে যে আমি মাঝে মধ্যে শুনি যে আমাদের নতুন কিছু বলার দরকার নাই, বড় কথাগুলো দিয়ে অভিভাবক খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের ওখানে গিয়ে আর অভিভাবক সমাজে বেশি বক্তৃতা দিতে হয় না, আমাদের স্যারেরাই বক্তৃতা দিচ্ছে। এটা তো তৈরি হলো, এটা তো আমার ভিতরে মেধা প্রতিভা আছে, এটার প্রমাণ তো। এবার আসে আমার সাথে আপনারা যারা আছে, আমি আপনাদের ভিতরে অমীয় সম্ভাবনা দেখেছি, অনেকের ভিতরে অমীয় সম্ভাবনা। কিরকম? শিক্ষকতার যে স্পিরিট কিছুক্ষণ আগে আলোচনা করলাম, এই স্পিরিটের সাথে যদি আপনার প্রতিভাকে অ্যাড করতে পারে, ওই স্পিরিটটা আমাদের অনেকের ভিতরে কোনো গড়ে উঠেনি। এটা ঠিক আছে, কিছুটা উৎস যেভাবে স্পিরিট একটা জেনারেশন তৈরি করবে, তারা আরেকটা তৈরি করবে, আমি সেভাবে তাদেরকে গড়ে তুলবো যে একটা স্পিরিট, এটার নাই বলা যাবে না, আছে যথেষ্ট, কিন্তু কাঙ্ক্ষিত মানে বুঝতে। আর আপনার প্রতিভা সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই। আপনি যে মেধাবী অন্তর্ভুক্ত এই পেশায়, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তাহলে আপনার মেধার সাথে আপনার প্রতিভা অ্যাড করুন, আপনার প্রতিভা এবং মেধা অ্যাড করে আপনার ওই স্পিরিট ওখানে যোগ করে দেন, আপনি অসাধারণ মানুষে পরিণত হবেন। আপনি একজন অসাধারণ মানুষে পরিণত হবেন। সক্রেটিস বলে দিলাম, খাবার পান নাই, তার সময়ের ধনী মানুষে হারিয়ে গেছে, আপনি আর বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন, আপনি বেঁচে থাকবেন। শেখ সাইদির সময়ের সবাই হারিয়ে গেছে, শেখ সাইদি বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। ছাড় পৃথিবীতে কিছু দেওয়ার জন্য ইচ্ছা আছে স্যার। তাহলে এই জিনিসগুলো বুকে ধারণ করে স্পিরিটকে বুকে নিয়ে, 24-এর স্পিরিটের মতো না, তার চেয়ে আর হাজার গুণ স্পিরিট বুকে নিয়ে আপনি কাজ চালিয়ে যান। আপনার যে প্রতিভা, আইনস্টাইন বলেছেন মানুষ তার প্রতিভার সর্বোচ্চ 25% ব্যবহার করতে পারে। উনি বললেন আমি আমার প্রতিভার সর্বোচ্চ 25% ইউজ করেছি মাত্র। আপনার ওই যে উইলিয়াম জেমস, তিনি অনেক গবেষণা করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়েছেন মানুষ তার প্রতিভার সর্বোচ্চ 11 থেকে 12% ইউজ করতে পারে। নিউটনকে যখন জিজ্ঞেস করা হলো, তার ছাত্ররা জিজ্ঞেস করে আপনি একটু জ্ঞানী, পদার্থ বিজ্ঞান তো নিউটন ছাড়া কল্পনা করা যায় না। পদার্থ বিজ্ঞানের কোন জিনিসটা নিউটন ছাড়া কল্পনা করা যাবে না। এত বড় একজন বিজ্ঞানী এবং জ্ঞানের প্রায় শাখায় ওনার পদচারণা। স্যার কথা বুঝে যাচ্ছে তো? ধন্যবাদ। জ্ঞানের প্রতিটি শাখায় ওনার পদচারণা কম বেশি। এমন একজন জ্ঞানী মানুষকে যখন জিজ্ঞেস করলো ছাত্ররা, স্যার আপনি এত বড় জ্ঞানী, আসলে আপনি স্যার আপনি কত জানেন? উনি আপনার জ্ঞানের সীমা পরিসীমা কি একটু স্যার মানে আবেগেরই আপনাদের বলে না স্যার এত গণিত বুঝলেন স্যার, আপনি অসাধারণ স্যার, আপনি এটা আসলে বলো তো। নিউটন বলেন যে ঠিক আছে অসুবিধা নেই, আসো একটু বেড়াইতে যাই। বেড়াইতে গেলেন কোথায়? সমুদ্র সৈকতে, বিশাল সাগরের ঢেউর দিকে। স্টুডেন্টের ওই দিকে একটু তাকাও, কি দেখতে পাচ্ছ? কোনো সীমানা আছে না স্যার, কোনো সীমানা নেই। এদিকে তাকাও, বালু রাশি দেখো, দেখা যাচ্ছে না সীমানা? না। এবার এদিকে একটু তাকাও, দেখছো তো? দেখছি। তারপর নিচের দিকে একটু ঝুঁকে একটা বালি নিলেন, বালিকে ছোট্ট করতে করতে আমরা অনুসরণ করে নিলে আমরা যেটা চর্রা বলি, চর্রা পরিমাণ করে স্টুডেন্টদেরকে বললেন এই যে বিশাল সাগর মহাসাগরের পানি যার কোনো সীমা দেখা যাচ্ছে না, এই বিশাল বালুকা রাশি, এগুলো সব আমার অজানা থেকে গেছে।
আমি কিছুই জানি না, যতটুকু জানি সেটা হচ্ছে বাড়ির যে ছোট্ট জররা, সম্ভবত সেটাও পারফেক্ট নয়, আমি অতটুকুই জানি। না জানা আরো এতগুলো থেকে গেছেন তিনি নিউটন। আসলে জ্ঞানের স্যার তিনটা স্তর মনে রাখবেন। জ্ঞানের যেটা প্রথম স্তর, মানুষ যখন জ্ঞান মানে কিছু জানে, তখন উনি দেখবেন যে সব সময় একটু আমাদের গ্রামের ভাষায় একটু মানে খুব জানে, সব ক্ষেত্রে সব জানতা। যখন মানুষ জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করে, তখন সে আরো জানার আগ্রহী হয়ে ওঠে। উনি একটু একটু বুঝতে পারে আমার জানার জন্য আরো অনেক কিছু আছে, তখন উনি একটু নীরব হয়। জ্ঞানের প্রথম স্তরে থাকলে মানুষ বেশি শর্টকাট করে, এটা জানি এটা জানি হোম জানি ট্যান জানি, মানে একটু আমার ফটর ফটর মানে সব জানি। যখন মানুষ জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করে, তখন উনি বুঝতে পারেন আমার তো আরো অনেক কিছু জানা দরকার, তখন উনি আস্তে আস্তে নীরব হয়ে যায়। মানুষ যখন জ্ঞানের তৃতীয় স্তরে প্রবেশ করে, তখন উনি জানে যে উনি কিছুই জানে না, তখন উনি মহাজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই জ্ঞানের তৃতীয় স্তরে নিউটনরা প্রবেশ করে ফেলেছিলেন, সক্রেটিসরা। এই যারা শিক্ষক, তাদেরকে ওই জায়গায় পৌঁছতে হবে। স্যার কদিন বেঁচে থাকবেন বলেন পৃথিবীতে? কদিন আমি বেঁচে থাকবো? যতটুকু আছে নিজের, আমি তো একটা দোয়া শিখে দিয়েছি ছেলেদের। আল্লাহ শোনে না স্যার, ছাত্রদের দোয়া। আজকে সকালে আমার ছেলে মেয়েদের নিয়ে মা নিয়ে দোয়াটা করছি, আজকে সকালে না রাত্রে। আমি তো রাত্রে যাচ্ছি যে প্রায় এখান থেকে উঠছি যে রাতের 12:30 হয়েছে পরীক্ষার্থীদেরকে নিয়ে। এর আগের দিন তো 12:30 উঠছে, এর আগের দিন 1টা বাজছে। আর কোনো রেস্ট নাই, নো রেস্ট। তো আজকে মিছিল কিন্তু ছেলেদের বললাম তো কি রে তোমরা জোড়া তোলা নাই কেন রে? অথচ আমরাও অভ্যস্ত হয়ে গেছি, খাম ঘুমাইতে অভ্যস্ত হয়ে গেছি। তো আমি দোয়াটা একটু বলে দিই স্যার। দোয়া হলো, আল্লাহ তোমার দেওয়া প্রদত্ত যে প্রতিভার প্রতিটি অংশ তোমার সন্তুষ্টির নিয়তে মানবতার কল্যাণে, তোমার সমস্ত সৃষ্টির কল্যাণে বিকশিত করার তৌফিক দান করো। এটা হলো একবার ছেলেদের দোয়া শিখে দিছি। আল্লাহ তুমি আমাকে যে প্রতিভা মেধা দিয়েছো, নিঃসন্দেহে দিয়েছো, প্রত্যেককে দিয়েছো, কাউকে বাদ দেয় নাই, সবার সমান। আপনার মার মস্তিষ্ক 1.5 কেজি, মাথার কুড়িটা বড় ছোট হতে পারে, আমার মস্তিষ্ক 1.5 কেজি, সমান সমান। কেউ সিস্টেম পাওয়ার কারণে, প্ল্যাটফর্ম পাওয়ার কারণে তার মেধার বিকাশ ঘটেছে, কেউ প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে আগের অবস্থায় থেকে গেছে। আমরা যদি এই প্ল্যাটফর্ম না পেতাম, আমরাও আগের অবস্থায় থেকে যেতাম। মেধা বিকাশের একটা বিষয় হলো প্ল্যাটফর্ম লাগবে, কাউকে না কাউকে আপনাকে টেনে এনে সুযোগ করে দিতে হবে। কথা বুঝতে পেরেছি? আপনি যে মেধাবী সেটা প্রমাণের জন্য কাউকে না কাউকে অথবা নিজেকে গিয়ে সে প্ল্যাটফর্ম তৈরি করে বলতে হবে। তাহলে আমাদের দোয়াটা কি রকম স্যার? আল্লাহ তোমার দেওয়া মেধার প্রতিভার প্রতিটি অংশ তোমার সন্তুষ্টের নিয়তে তোমার সৃষ্টির কল্যাণে বিকশিত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক তুমি আমাকে দান করো, আমিন। আপনারা আপনাদের সন্তানদের একটু শিখিয়ে দেবেন, সব শিক্ষার্থীদের আপনাকে আল্লাহ যা দিয়েছেন সব বিকশিত করে দেবেন এই পৃথিবীর মানুষের জন্য, আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য। একটা কুকুর আপনাকে দেখে শান্তি পাবে, একটা বিড়াল আপনাকে দেখে শান্তি পাবে, আপনার সমস্ত সৃষ্টি আপনার থেকে উপকার পাবে, নিজেকে সেভাবে গড়ে তোলো। এটাই হলো শিক্ষকতা। টাকা লাগবে, সম্পদের প্রয়োজন হবে, হবে সম্পদ আপনাকে কেউ বাড়িতে শীত কেটে সম্পদ নিয়ে যায়, যে ঢোকা যায় না, জিনিস এটাকে সম্পদ বানান, পরিশ্রমকে সম্পদ বানান। অর্থাৎ সবচেয়ে উজ্জ্বল ধাতু, সবচেয়ে উজ্জ্বল ধাতু যদি পড়ে থাকে সেটাও মরিচা দ্বারা নষ্ট হয়ে যায়। সবচেয়ে উজ্জ্বল ধাতু মরিচা লেগে আর ধীরে ধীরে নষ্ট হয়ে যদি পড়ে থাকে। স্যার আপনার যে মেধা অলসতার কারণে, অমনোযোগের কারণে, মোবাইলের কারণে ক্লাসে দেরি করে এটা যদি আপনি এভাবে ফেলে রাখেন, সেখানে মরিচা বেড়ে যাবে। টাকা আপনার কে এনে দেবে? আপনাকে কে এনে দেবে টাকা? আপনি ফেলে রাখবেন কেন? আপনার মেধাকে কাজে লাগান, আপনার সময়কে কাজে লাগান। আপনি প্রচুর কষ্ট করেন, এই বয়সে কষ্ট করেন,
এই বয়স এবং দিস ইজ টাইম, এবং একেবারে প্রপার টাইম কষ্ট করার জন্য। আপনি কষ্ট করেন, প্রচুর কষ্ট করেন, বিজি। আল্লাহ কোনোদিন অভিসার করে না স্যার। আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো? আল্লাহর প্রতি বিশ্বাস কোনোদিন অভিসার করবে না। আপনি কি বলেন এগুলো? দেখে ধরবেন যে সব থাকবেন, যে প্রশ্ন আগে ফাঁস করে দেবেন না, যে প্রাইভেট স্টুডেন্টদেরকে এগুলো করবেন না, যে এগুলো আপনার রিজিকের ক্ষতি হয়েছে। স্যার এগুলো আপনার রিজিকের ক্ষতি করছেন, যে প্রাইভেটে যে প্রশ্নটা দিয়ে দিয়েছেন না, রিজিকের দরজা আপনি তখন বন্ধ করে নিয়েছেন, আর তাৎক্ষণিক কিছু রিজিক পেয়ে আপনি মনে করছেন ঠিক আছে। এই কাজটা করবেন না স্যার। আরেকজনে কি প্রশ্ন করছে ওকে দিয়ে এটা এখানে রেখে ওখানে করতে যাবেন না স্যার। রিজিকের পথ দুইটা, আপনি সম্পূর্ণ সৎ থাকবেন, আপনি কঠোর পরিশ্রম করবেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনি কুলাইতে পারবেন না, সত্য কথা ইউজ করবেন, সম্পূর্ণ সৎ। আপনি নামাজ, কোরআন, সততা, আমানতদারিতা এগুলো মেনটেন করে সততা বলতে যাবো। আমি নামাজ পড়েন, আমি আপনাকে সৎ বলতে পারবো না। আপনি আপনার ধর্মকে মানেন না, যে যে ধর্ম, এখানে বুদ্ধিস্ট আছেন, সনাতন ধর্মীরা আছেন, আমি যে ধর্ম পালন করেন না কেন, একজন ধর্ম পালন করা মানুষ ধর্মকে পালন করে তার সে উত্তম একটা প্রভাব দেখতে আছে না। আপনি ধর্মকে আপনার মতো করে পালন করুন, ক্লিয়ার আছে? আর জীবনের সবচেয়ে বেশি সৎ থাকুন। আপনার ক্লাসে আপনি সৎ, আপনার বন্ধু বান্ধবের নিকট আপনি সৎ, আপনার স্ত্রীর নিকট আপনি সৎ, আপনার হাজবেন্ডের নিকট আপনি সৎ, আপনার সন্তান সন্ততির নিকট আপনি সৎ। রিজিকের দরজা খুলে দিয়ে কভার করতে পারবে না, বন্যা পানির মতো ঢুকে যাবে, যে মাঝে মাঝে দরজা ভেঙে যাবে। এত রিজিক আপনি রাখবেন কোথায়? এবার নিজেকে একটু বিবেচনা করুন তো, আপনি আপনার স্ত্রীর কাছে সব কিনা, আপনি আপনার স্টুডেন্টের কাছে সব কিনা, আপনি আপনার গার্ডিয়ানের কাছে সব কিনা, আপনার হাজবেন্ডের কাছে আপনি সব কিনা, আপনার কর্মের কাছে আপনি সব কিনা, আপনার সাবজেক্টের কাছে আপনি সব কিনা। যদি না হয় তাকে রিজিক বুঝতেছেন কোথায় রে ভাই? আপনি এত টাকা কোথায় কে দেবে আপনাকে? তো আমাদের আজকে প্রশিক্ষণে, আমি বললাম না আমাদের আজকে প্রশিক্ষণ হওয়ার উচিত ছিল ব্যতিক্রমটা। এখন যেগুলো বলতে ওগুলো তো বলা কথা। আমরা সবসময় 2025 আরো আপডেট হবো। যেমন এই বছর আমরা 2টা নতুন পয়েন্ট ঠিক করেছি, আমি আপনাদের স্কুলে একটু বলেছি। আমরা স্মার্ট বিহেভিয়ার, ওয়েল এন্ড গুড বিহেভিয়ার করবো স্টুডেন্টের কাছে, অসাধারণ আচরণ দেখাবো। যেখানে সমস্যা সেখানে সমাধান, যে বুঝে না তার ভাষা আমাদের অবস্থা। এবং কোনোদিন কোনো আঞ্চলিক ভাষা, এর বাইরে, ক্যাম্পাসের বাইরে আপনি আঞ্চলিক, এটা একটা ভাষা, এটা শিখে রাখা দরকার। আমাদের ছেলেরা যদি আঞ্চলিক ভাষা না বলে, তাহলে এই ভাষাটা চট্টগ্রামের ভাষা হারিয়ে যাবে। আমাদের ভাষা আমরা হারাতে চাই না। ক্যাম্পাসে বইয়ের ভাষা সম্পূর্ণ বইয়ের ভাষা, ক্যাম্পাসের বাইরে তুমি আঞ্চলিক যদি কেউ বলতে চাই বলবেন, সে তার মা মানুষের। আজকে আমি ম্যাডামকে বললাম যে একজন বলছে যে সাইবান নাকি এখানে আঞ্চলিক ভাষা শুরু করেছে, তো ওরা এখন মাইন্ড করতেছে বড় ভাই বোনেরা। তা আমি বললাম যে এই ভাষা ধরে রাখতে হবে, এটা আগে আঞ্চলিক ভাষা শেখা, এটা আমাদের গৌরবের ভাষা। কিন্তু ক্যাম্পাসে না, ক্যাম্পাসে সম্পূর্ণ শুদ্ধ বাংলায় আপনাকে কথা বলা। আমরা এবার এটা ঠিক করেছি। আমরা এবার আরেকটা ঠিক করেছি নতুন বছরের জন্য, আমরা কোনোদিন কোন স্টুডেন্টের সাথে প্রতারণা করবো না, আমরা কোনোদিন কোন স্টুডেন্টের সাথে ধোঁকাবাজি করবো না, আমরা কোনোদিন কোন অভিভাবকের সাথে প্রতারণা করবো না। এবার স্যার আমরা কি প্রতারণা করেছি? তো এবার ওই সিদ্ধান্ত নিয়েছেন কেন? না, আমরা ইচ্ছা অনিচ্ছা প্রতারণা করে নেন। আমি যে 5 মিনিট পরে ক্লাসে গিয়েছি তখন প্রতারণা হয়ে গেছে। আমি তো প্রস্তুতি না নিয়ে জাস্ট ক্লাসে দিয়ে আমি দৌড়ে বের হয়ে গেছি, সে কি করছে না করছে খোঁজ খবর রাখি নাই, প্রতারণা হয়ে গেছে। আমি যে ক্লাসের প্রস্তুতি নিয়ে যাই নাই, প্রতারণা হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে প্রতারণা করবেন না। কাউকে প্রতারণা করতে ইচ্ছা হলে আপনি প্রতারণা করার মতো কোন জায়গায় যাবেন। নবী রাসূলদের এই দেখানো পথ, শিক্ষকতা মহান পেশা, পৃথিবীর জ্ঞানী গুণী, সব ধর্মের জ্ঞানী গুণীদের যে মহান পেশা, এই পেশায় আপনি এসে ধোঁকাবাজি করবেন, প্রতারণা করবেন সামান্য টাকার জন্য? টাকা লাগবে না, টাকা সুদে নিয়ে পানিতে সুপাইয়া আপনিও সাগরে ডুবে মারা যান। এই জীবনের দরকার নেই, এই টাকার দরকার নেই। না হলে মাথা তুলে দাঁড়িয়ে বলেন আমি পৃথিবীতে কখনো কারোর সাথে কোনো প্রতারণা করবো না, কোনো ধোঁকাবাজি করবো না।
এটা নিজের পরিবারের সাথে করবো না, নিজের স্বামীর সাথে করবো না, নিজের স্ত্রীর সাথে করবো না, নিজের ছেলে মেয়ের সাথে করবো না, কারোর সাথে কোনোদিন কোনো অবস্থায় কোনো প্রতারণা করবো না। ধৈর্য ধরবো, সব থাকবো, কঠোর পরিশ্রম করবো, স্যার সব হয়ে যাবে। এবারে আমাদের স্লোগান দুইটা, যেমন গত বছরে আমাদের স্লোগান ছিল অর্থসহ কোরআন এবং স্পোকেন ইংলিশ আমরা সিরিয়াস করবো, ঠিক আছে না স্যার? সব স্কুল হয়েছে আলহামদুলিল্লাহ। এবারে আমাদের দুইটা, একটা কি স্যার? গুড বিহেভিয়ার, অসাধারণ আচরণ করবো আমরা, স্মার্ট আচরণ করে আমাদের শিক্ষার্থীদের সাথে। আরেকটা কি? প্রতারণার দুঃখবাজি করবো না কোনো স্টুডেন্টের সাথে, কোনো অভিভাবকের সাথে। জীবন যাবে, আমি স্টুডেন্টের ক্লাস মিস করবো না। যদি বড় অসুবিধা হয়, জীবন যাবে বলতে মানে সময় যাবে, আপনার লাইফ রিসার্চের পথে আসতে যিনি দায়িত্বে আছেন তাকে ফোন করে দিন অথবা একদিন আগে, এইরকম কমন সমস্যা ছাড়া আপনি ক্লাস মিস করতে পারবেন না। এই প্রতারণাটা আমরা করবো না, আমিও করবো। স্যার মানে কিছু মনে করবেন, আমি আমার কথা বলতেছি এইরকম না, তো আমাকে রাতের একটা উঠার দরকার কি? 5 জন উঠতে, এখানে আমাকে স্যার কোনো দায়িত্বই নেই নাকি, বিশ্বাস করেন। আমি আরো স্যার আমি একটা ক্লাস করি না প্লিজ, ক্লাস এইলে অনুরোধ করে যদি বলে স্যার এখন খালি নাই, ও হচ্ছে ঠিক আছে থাকি, চলে যাবে। আমার পুরো গাড়িতে স্যার একটু খালি থাকি হবে না কোনো, আচ্ছা তা মসজিদে বসবে না স্যার, আর মসজিদে বসবে, তখন 6-7 একসাথে ফাঁকাই দিই, তখন মোটামুটি মানে আমাকে কোনো দায়িত্বই দিচ্ছে না স্যারেরা, জোর করে এরকম একটা দুটো ক্লাস নিই। তো এগুলো তো আমার দরকার নাই, এই ক্লাস নেওয়ার তো দরকার নাই। আপনারা আছেন এবং পরিপূর্ণরূপে আছেন, অসম্ভব ভালো শিক্ষক আছেন যারা আমার ক্লাস না নিলেও ওনাদের ক্লাস দ্বারা আমার গত পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে তো আসলে আমি এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছি, তারপরেও এই কাজ কেন চালাচ্ছি জানেন? প্রতারণা করতেছি না যে জাতির সাথে, ধোঁকাবাজি করতেছি না যে কারণ স্কুল আমাকে একটা বেতন দিচ্ছে, এখানে 20-30 হাজার টাকা বেতন, বিশাল ব্যাপার। এমপিভুক্ত স্কুলের হেডমাস্টারের সমান বেতন, সহকারী প্রধান এমপিভুক্ত স্কুলের সহকারী প্রধানের সমান বেতন। আমাদের অন্যান্য স্যারেরা এমপিভুক্ত স্কুলের সিনিয়র জুনিয়র শিক্ষকদের প্রায় কাছাকাছি বেতন। কিভাবে প্রতারণা করব? কিভাবে আমি বেতন নেবো? স্যারেরা কষ্ট করতে থাকবেন, আমি শুধু ঘুমাইয়া থাকবো। জোর করে ঘুমানোর জন্য ফাঁকাই দিয়েছে মানুষেরা আমাকে। বলে স্যার আপনি রেস্টে জানতে পারেন, জেলে সব দেখলে মানে এক একজন, আর অন্য স্যারেরা তো সহজে না বললেও কানে কানে বলে যে স্যার একটু চলে যেতে বলেন তো। যারা বলতে পারে তাদের দ্বারা বলে, মানিটা কি? স্যার বিশাল স্বপ্ন নিয়ে আপনি ঘুমাবেন কেমনে? একদিন শিক্ষার্থীরা গণিত পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে, আমি গণিত নাম্বার কম পাইছি, সারাদিন রাত ঘুমাতে পারি নাই। কিভাবে তাদেরকে গড়ে তুলবো, আমরা কি করা যায়? মুসলমানের সাথে সমন্বয় করছি, নেক্সট গণিত পরীক্ষা আপনি কিভাবে নেবেন, আর কি করা উচিত, আগামীতে খুশি নেই, গণিতের উপর সময় বেশি দেন, ইংরেজির উপর সময় দেন, অন্য সাবজেক্ট আমি ক্লাস টাইমে ম্যানেজ করে নেব। এটা হলো আপনার আমার জাতির প্রতি কমিটমেন্টের অংশ। পারবো না স্যার? আপনারা এটাই তো শিক্ষক হতে স্যার। আমি আশা করবো এটা করবেন, মেহরবানি করে করবেন, খুব মনোযোগ দিয়ে করবেন। আমাদের শিক্ষার দুটো পন্থা আছে স্যার, এটা বলে শেষ করে দিই। মানুষ নিজের ভুল থেকে শিখে, আর একটা অপরের ভুল থেকে শিখে। খেয়াল করবেন, সেটার যে নানা পন্থা আছে থাকে, সেখানে একটা পন্থা হলো নিজের ভুল থেকে শিখা, নিজের ভুল থেকে শিখা। আরেকটা কি? অপরের ভুল থেকে শিখা। হুই ইজ ইউর বেস্ট টিচার? কে আপনার সর্বোত্তম শিক্ষক বলতে পারবেন? Your best teacher is your best mistake. Your best teacher is your best mistake. আপনার সবচেয়ে বড় ভুলটাই আপনার সবচেয়ে বড় শিক্ষক। মনে রাখবেন, আমরা ভুল করলে হতাশ হয়ে যায়। আমি তো কোনোদিন বলে টুকরো হচ্ছে, এখানে যন্ত্রণা শুরু হয়। ম্যাডামকে বলতে, ম্যাডাম কোথাও হাত পাচ্ছে না, এটা ভুল হচ্ছে মনে হয়, এখানে যথেষ্ট মনে যন্ত্রণা শুরু হয়। তখন যতক্ষণ পর্যন্ত ওখান থেকে আপনি নিজেকে ড্র করে নিয়ে আসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার অন্তর যন্ত্রণা থাকতে হবে। কারণ ইউর
বেস্ট ফ্রেন্ড ইজ ইউর বেস্ট মিস্টেক। আপনার সর্বোত্তম বন্ধু হলো আমার সর্বোত্তম বন্ধুটা। আমরা মানুষ, আমাদের ভুল হবে। এখান থেকে আপনি যদি বুঝতে পারেন একদিনের জন্য আর ভুলের দিকে পা বাড়াবো না, তাইলে এই বলবে আপনার বেস্ট ফ্রেন্ড। কোনদিন দ্বিতীয়বার ওই যে বলে না, ইমানদাররা নেড়া বেলতলায় করবে যায়, প্রবর্তককে বলেন না নেড়া বেলতলায় করবে যায়। একবার গিয়ে বেল ভরে তেমনি তো নেড়া, তারপরে মাথা হলে খাটা, তাইলে হয়ে গেল ফাটা। তো করবে তো কি এখন? তো এই চিন্তাই সে কইবার যায়, একবার বাস দিয়ে বিকাবলা যাবে না। আপনার ইমানদাররা আল্লাহ রাসূল বলেছেন গর্তের মধ্যে একবার পড়বে যে সে এরপরে হাঁটার সময় খেয়াল করবে ওখানে গর্ত ছিল, আমি ওদিক দিয়ে যাবো না। এটাই মানের লক্ষণ। নেড়া বেলতলায় একবার যাবে যে। ইউর বেস্ট ফ্রেন্ড ইজ ইউর বেস্ট টিচার, বেস্ট মিস্টেক। ইউর বেস্ট টিচার ইজ ইউর বেস্ট মিস্টেক, ইউর বেস্ট ফ্রেন্ড ইজ ইউর বেস্ট মিস্টেক, ইউর বেস্ট টিচার ইজ ইউর বেস্ট মিস্টেক। এই শব্দটা আজকে মাথায় নিয়ে যাবেন এখান থেকে। আপনার সর্বোত্তম বন্ধু আপনার সর্বোত্তম ভুল, আপনার সর্বোত্তম শিক্ষক আপনার সবচেয়ে বড় ভুলটা। কারণ আমি এগুলো মানে আর পা বাড়াবো না। ক্লিয়ার স্যার? এটা হলো নিজের থেকে শেখা। অসার অসার আমার পছন্দ আর হতা আর শুক্রিয়া। একটা হলো নিজের ভুল থেকে শিখা, আর একটা হলো অপরের ভুল থেকে শিখা। এটা কিরকম? আমাদের হায়াতটা হলো খুব সংক্ষিপ্ত, আমাদের এই জীবনটা খুব ছোট স্যার। ভুল করে ভুলের মধ্যে সাঁতার কেটে আমরা মরতে চাই না, নিজের আমল নামাকে কালার করে আল্লাহর কাছে হাজির হতে চাই না। কিন্তু মানুষ তো আমরা আমাদের ভুল হয়ে যাবে। এখন আপনি খেয়াল করছেন যে আপনার স্কুলে অনেক স্যার সব সময় দেরি করেন, আমি খেয়াল করছেন। এখান থেকে আপনার কি শিক্ষা নেওয়া উচিত? যদি ভুল থেকে শিক্ষা নেন তাহলে আপনার কি শিক্ষা নেওয়া উচিত স্যার একটু বলবেন? বুঝেন নাই মনে হয়? একজন স্যার সব সময় স্কুলে দেরি করে, প্রিন্সিপাল স্যার বললেও দেরি করে, না হলেও দেরি করে। এখান থেকে আপনার কি শিক্ষা নেওয়া উচিত? দোষ না তো জগৎ। আরে স্যার কিছু বলবেন নাকি? ও তো আপনি ওই স্যার যিনি বারবার দেরি করেন, ক্লাসের ফাঁকে চলে যান, আপনি খেয়াল করবেন যে ওনাকে যিনি দায়িত্ব আছে তিনি সব সময় বকাঝকা করেন, ওনার দ্বারা স্টুডেন্টের ক্ষতি হচ্ছে। আপনি এটা দেখে আপনার একটা শিক্ষা নেওয়ার আছে যে আমি আর দেরিও করবো না, ক্লাসের ফাঁকে বের হয়ে যাবো না। তাহলে আরেকজনের ভুল দেখে যখন আপনি শিখবেন, তাহলে আপনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। প্রথমে শিখলেন নিজের ভুল থেকে, আবার আরেকজনের ভুল থেকে যখন শিখলেন আরেক ধাপ এগিয়ে গেলেন। কারণ জীবনে এত ভুল করার সময় কোথায়, এত শিখার সময় কোথায়? জীবনটা সংক্ষিপ্ত। আমি বারবার ভুল করে করে শিখতে শিখতে তো হায়ার শেষ হয়ে যাবে। তো শিখার আগে, আমার ভুল হওয়ার আগে আরেকজনের যেটা ভুল হয়েছে সেটা থেকে আমি শিখে নেবো। এই ভুল আমি আর করবো না। এই ভুল যদি আমি করি তাহলে আমাকে তো সবসময় প্রেসারে রাখবো, আমার মন মানসিকতা সবসময় অস্থিরতায় থাকবে, তাহলে এটা তো আমার ক্ষতি হবে। সুতরাং উনি যেটা করেন সেটা আমি করবো না। ঠিক আছে না? এখন আমরা তো সেটা করি না। আমরা বলি যে উনি যদি দেরি করে আসতে পারেন তা আমি কেন আসতে পারবো না? তো ভুল থেকে শিখা হবে না। এই জন্য আমারও কোনো পরিবর্তন নাই। আমাকে যদি কেউ বলে যে এল দিছে স্যার, আমাকে এল দিছেন যে ওই দিন আমাদের নজির আহমদ স্যার 3 দিন দেরি করছে, আপনি তাকে তো 2 দিনে দিয়েছেন স্যার। এটা স্যার আসলে স্যার আপনাদের কাছে কোনো নিয়ে বিচার নেই। ইনজাস্টিস, ইনজাস্টিস। ভালো মানুষ মনে করেছেন আসছিলাম আপনারা। এখন আপনি ভুল থেকে না শিখে আপনার ভুলটা চাপিয়ে দিলেন, ভালো মানুষ যাদেরকে মনে করেছেন তাদেরকে খারাপ মানুষ বানালেন। কোথায় কি লাগাই দিলে চিন্তা করেন তো আপনি। উনি ভুল করছেন, আপনি কেন ভুল করবেন? ওনার উদাহরণ কোনোদিন আপনার শিক্ষা হতে পারে না। ওনার খারাপটা আপনি রিসিভ না করার মাধ্যমে শিক্ষা নেবেন যে আমি ওনারটা কেন উপস্থাপন করবেন কেন? এরপরে বছরের শেষ হলো, কি বিপদ দেখে না? বছরের শেষ হলো, যারা স্যালারি কমিটি আছেন ওনারা আপনার পারফরমেন্স রিপোর্ট নিয়ে বসলেন। কোন একজন স্যারকে 4,000 টাকা বেতন অ্যাড করে দিয়েছে, আর কোন স্যারকে 1,000 টাকা অ্যাড করে দিয়েছে, কোন স্যারকে 500 টাকা অ্যাড করে দিয়েছে। মূল 10% আইডিয়া তো কোনোদিন কমিটমেন্ট থেকে দূরে সরে যায় না।
10% আপনি জীবনে একদিনে ক্লাস না করলেও আপনি যদি শিক্ষক হিসেবে থাকেন, বাড়ানোটা কমবে না, এটা চলবে। কারণ আপনাকে আইডিয়াল বলে দিয়েছে প্রতি বছর 10% বেতন আপনার বৃদ্ধি পাবে। আপনি আবার ক্লাস ঠিক মতো করাবেন, এটা আপনার কমিটমেন্ট। কোনো কারণে আপনি আপনার কমিটমেন্ট রাখেন নাই, ফাঁকি মেরে দিয়েছেন, তারপরে 10% এটা আপনি পাবেন। সোজা হিসাব। আপনার ভুলের জন্য আমাদের কমিটমেন্ট বন্ধ করবো না। ক্লিয়ার স্যার? আপনার কমিটমেন্ট বন্ধ করার জন্য আপনি কি করবেন না করবেন, একটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা আপনাকে ডেভেলপ করে দিতে চাচ্ছি। ক্লিয়ার স্যার? আপনাকে উন্নত করে দিতে চাচ্ছি, আপনার কোনগুলো সুখা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছি। আপনি পরিবর্তন হন, বেতন কাটবে না, সোজা হিসাব, কমবে না বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে। কিন্তু যে বন্ধুটি, যে কলিগ আপনাকে উনি দেরি করছেন, এই জন্য আমি দেরি করবো না, আমি আরো পারলে 2 মিনিট আগে স্কুলে পৌঁছবো। উনি ক্লাসের সমস্যা করে আমি করবো না। একই সাথে নিয়ে যাওয়ার পর যে এই মেন্টালিটি বিয়ার করে, ওনার বেতন মনে করেন 5,000, 10,000, 2 জনের বেতন 10,000 দিয়ে শুরু হলো, উনিও তখন 13,000 হয়ে গেলেন। আর 10% বৃদ্ধি পেয়ে উনি হয়ে গেলেন 11,000। এবার উনি আবার আসবেন, স্যার বৈষম্য, গ্রেট বৈষম্য, সিরিয়াস স্যার। কেউ ভাই কোথায় সিরিয়াস কি হলো? বলে স্যার না 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 না, ভালো মানুষ মনে করেছিলাম। কোথাও নেই স্যার, ভালো মানুষ কোথাও নেই। আমি কি স্কুলের জন্য কম কাটছি? আমি কি রাজনীতির জন্য সিলেবাস বিতরণ করতে চাইনি? আমি কি ওটা করিনি? তো মানে বৈষম্য কেন স্যার? কেন ভাই আপনাকে 10% স্কুল কমিটমেন্ট করেছিল, দিয়েছে তো স্যার? না তা অবশ্যই দিয়েছে, তো সমস্যাটা কোথায়? স্যার ওনাকে স্যার 2,000 বাড়াই দিছে স্যার। এখন যদি ওনাকে বলে যে ভাই আপনি কোটাল লাল দাগ আছে দেখেন তো আপনার খাতায়, আমরা তো এল দিলে আপনার গায়ে শুদ্ধ লাগে না, এখানে এল দিলে ঢুকবো, কোনো সমস্যা নাই। এই সঙ্গে না আরে কি বলবে রে, আমার তো এখন গানা লাগানোর বিষয়। তো এই জন্য বেতনটাও আপনার ওখানে লাগে নাই আর কি। এতে আপনার এত কষ্ট হওয়ার কি আছে ভাইয়া? আপনি স্কুলের নিয়ম কানুনকে কাজে লাগান নাই, এইটা জন্য লাগানোর দরকার কি? আপনি চাচ্ছেন না তো সেটা, তো উনি তো দেরি করেন নাই ভাইয়া। কি আশ্চর্য কথা বলেন আপনি? উনি ওনাকে নিয়ে কোনোদিন বিতর্ক হয় নাই ভাইয়া। এই জন্য ওনাকে একটা যোগ হয়েছে বলে আপনি বৈষম্য খুঁজতে পারবেন। আপনার বৈষম্য খুঁজলে আপনি একদিনে এখানে দাঁড়াতে পারবেন না। আপনার বৈষম্যগুলো আমরা সংশোধন করে আপনাকে সেরা মানুষ বানাতে চাচ্ছি, এটার পুরস্কার আমাদেরকে দিয়ে আপনি খুশি হবেন, আমাদের খুশি করবেন। এটা না করে ওনারটা ধরে টানাটানি করতেছেন কেন? এটা যদি বলেন তারপরে এটা উত্তর আসলে সরকার হলো হঠাৎ না ভাবে যুক্তি আছে তো। মানে সব সময় আমাদের দেশে কতগুলো রাজনৈতিক দল আছে, সত্য কথা যখন শুনবে তখন ওনারা সাইড কেটে মানে মেসির মতো বল নিয়ে আরেকদিক দিয়ে কেটে চলে যায়, সোজা গুলা হামদাই ওনাদের। ওই শিক্ষকগুলো সব সময় বল কেটে চলে যায়, পাশ ধরে চলে যায়, সোজা ফটোমেরা আসে না। আমাদের ভিতরে এটা নাই আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের কমন শিক্ষকদের কথা বলছি, আমাদের ভিতরে এরকম কোন শিক্ষক আপাতত হয়তো বা সুখে আমার বেশি পড়ে নাই, এই জন্য আপনাদের ধন্যবাদ। তাহলে আমাদের কথা হলো আমরা নিজের ভুল থেকে শিখবো। আরেকটা হলো স্যার, এটা খুব মনে রাখবেন, ইউর বেস্ট টিচার ইজ ইউর বেস্ট মিস্টেক। আপনি ভুলের উপর সব আলোচনাতে একটা পয়েন্ট আছে, আরেকজনের সাথে একটু শেয়ার করবেন। আপনার ভুলের উপর কোনোদিন দাঁড়িয়ে থাকবেন না। ওই যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নাম শুনেছেন? ডলারের যার ছবি আছে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কেমিস্ট্রি না স্যার? উনি একটু বিজ্ঞানী, আবার সায়েন্টিস্ট। উনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকার ডলারে ওনার ছবিটা প্রোগ্রাম ছবি। তো কথা বোধহয় লম্বা হয়ে যাচ্ছে স্যার, এই বেশি বিরক্ত হচ্ছেন নি কোনো? নামাজের টাইম হয়ে গেছে, আমরা একসাথে নামাজটা পড়ে নেব, এখানে মসজিদ আছে। তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ছোটকালে একটা বই পড়েছিলেন, তার জীবনীতে তিনি এই কথাটি লিখেছেন। তিনি যখন জীবনী লিখছেন, তিনি একটা বই লিখছেন জীবনী, তার জীবনী নিয়ে, সেখানে এই পয়েন্টটাই নিয়ে এনেছেন। বইতে উনি বলছিলেন যে তৎকালীন সময়ের আমেরিকার সফল একজন ব্যবসায়ীর জীবনী উনি পড়েছেন।
তো উনি বলেছেন যে আমার এই জীবনের সবচেয়ে বেশি সফল হওয়া একটা কারণ, ব্যবসায়ী বলতেছে, এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলতেছে না। তো সেই কারণটা হলো আমি প্রতি সপ্তাহের গুণগুলো মানে প্রতিদিনের গুণগুলো লিখে প্রতি সপ্তাহের গুণগুলো একত্রিত করি। এরপরে গুণগুলো একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার পড়ি, পরে গুণগুলো ছিঁড়ে ফেলি আর আগামীকাল থেকে সেই গুণগুলো না করার সিদ্ধান্ত নিই। এইভাবে টোটাল আমার জীবনটা ওইভাবে কাটাইছে, যার কারণে আমি এখন সবচেয়ে সফল মানুষ আমেরিকার মতো দেশে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই বইটা পড়ে উনি চিন্তা করলেন যে আমি তার চেয়ে বড় কেমনে হব। দেখেন না, জ্ঞানী মানুষের জ্ঞানী চিন্তা। গল্প পড়ে মাশাআল্লাহ দারুণ গল্প শুনছি, ওখানে এখান থেকে গিয়ে যে প্রশিক্ষণ হয়েছে এটা প্রশংসা করার জন্য, বইয়ের প্রশংসা করার জন্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বসেছিলেন না। উনি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন এর চেয়ে সফল মানুষ কিভাবে হওয়া যায়। যেমন আজকের আলোচনার পরে সবচেয়ে বেস্ট টিচার কিভাবে হওয়া যায়, ক্লাস মেইনটেইন সবচেয়ে উত্তম ভাবে আমি কিভাবে করব, এটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া উচিত। তো স্যার আমি ফাইল আপ করে দিয়েছি স্কুলে, আপনি মানে প্রদান করে দিয়েছি আপনাকে, ওই প্রদান হিসেবে ফাইলটের বিমানটা আপনার ইচ্ছা অনুযায়ী চালাবেন স্বাধীনতার নাম করে, নাকি কন্ট্রোল রুমের নির্দেশনা অনুযায়ী চালাবেন, এটাই তো সিদ্ধান্ত নিয়ে যাবেন। আপনি কিভাবে সাকসেস, ঠিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চিন্তা করলেন যে বইটা পড়লাম, খুব সুন্দর বই মাশাআল্লাহ, এভাবে রেখে দেয়নি। উনি এখান থেকে একটা শিক্ষা নিয়েছেন, আমি তার চেয়ে সফল কিভাবে হব। চিন্তা করতে করতে চিন্তা করলে মানুষের আইডিয়া ডেভেলপ হবে। মনে রাখবেন স্যার, যত বেশি চিন্তা করবেন কোন একটা বিষয় তোমার কোন একটা আইডিয়া ডেভেলপ হবে। আল্লাহকে স্মরণ করে চিন্তা করবেন, আপনার ব্রেনে এটা সমাধান চলে আসবে। তো দেখুন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তো আমি জানি না আসলে উনি কিভাবে চিন্তা করছেন। সিদ্ধান্ত নিলেন যে এই লোকটা প্রতি সপ্তাহের গুণগুলো একসাথে লিখে এর পরের সপ্তাহে গুণ না করার সিদ্ধান্ত নিলেন। আমি যদি তার চেয়ে বড় হতে চাই তাহলে আমি প্রতিদিনের গুণগুলো লিখবো, প্রতিদিন ফেলে ছিঁড়ে ফেলে দেবো এবং আগামীকালের গুণগুলো করবো না, কারণ আমাকে তার চেয়ে বড় হতে হবে। এটা হলো প্রতিযোগিতা। এবং সেটাই হলো, উনি প্রতিদিনের গুণগুলো লিখতেন, প্রতিদিন ছিঁড়ে ফেলতেন এবং আগামীকাল সেই গুণগুলো আর করতেন না। আগামীকাল যদি কোনো ভুল হয়ে থাকে নেক্সট গুণগুলো আর করতেন না। এইভাবে একজন পৃথিবীর বিখ্যাত মানুষ হলেন। উনি বললেন যে ওনার লেখায় যে আমি আজকে এই পর্যায়ে আসার জন্য শুদ্ধটি আমার জীবনে লেগেছে, তাই আজকে লাস্টে যে দুটো কথা বলেছি, আমি আমার ভুল থেকে শিখবো, অপরের ভুল থেকে শিখবো। আমরা কক্সবাজারে যে একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সন্তানগুলোকে আমাদের আনাচে কানাচে পুরস্কুল থেকে, পিয়নবাড়ি থেকে, রশিদনগর থেকে, বারোবাড়ি থেকে টোটাল এলাকায় আলহামদুলিল্লাহ যে শিক্ষার্থীরা আমাদের হাতে, অভিভাবকরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদেরকে বিশ্বাস করে বসিয়ে দিয়েছেন। আজকে থেকে আমরা তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য, আগামী জেনারেশনের কে তৈরি করতে, তাদেরকে উপযুক্ত করার সর্বোচ্চ ত্যাগ করবো ইনশাআল্লাহ। আজকের প্রশিক্ষণের প্রত্যেকটা শব্দ আমাদের প্রতিষ্ঠানগুলিতে আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। এবং আজকে কিবা শনিবার, আগামী শনিবারের মধ্যে আপনাদের নিজ স্কুলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এটা নিয়ে একটা ইনহাউস ট্রেনিং করবেন শনিবার এবং বৃহস্পতিবার। ওখান থেকে আমাদের স্যারগুলো যাবেন, নিজেদের ভিতরে নিজেদের মতো করে পরিকল্পনা নেবেন। ঠিক আছে স্যার, এই কথাগুলো বলে সকাল থেকে আপনারা অনেকক্ষণ সময় দিয়েছেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন, অংশগ্রহণ করেছেন, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি আপনাদের মতো মেধাবী স্যার এবং ম্যাডামদের সাথে আমাদের দীর্ঘদিনের পথ চলতে পেরেছি এবং আশা করি ইনশাআল্লাহ সামনে আরো অনেক দিন আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।